স্বাগত বাংলাদেশ এখনই আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমরা আজকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলা ভিশনের প্রধান বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আহমদ ভাই এবং মোস্তফা ফিরোজ, আপনাদের দুজনকে স্বাগত। আহমদ ভাই, আমরা জানি যে একটা কথা খুব শুনি বলা হয়, সেটা হচ্ছে মামলার ক্ষেত্রে যখন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয় অনেক ক্ষেত্রেই রাজনৈতিক মামলা বলা হয়। তো আজকে আমরা দেখলাম একজন চট্টগ্রামের মেয়র একটা মামলায় আজকে তিনি অবশ্য শুনানি শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে বলেছে যে এই মামলাটিতে তার কোনো দোষ নেই, তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল সেই অভিযোগের পক্ষে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এবং মজার ব্যাপার হচ্ছে 22 বছর আগে এই মামলাটি যিনি দায়ের করেছিলেন তিনি এবং আজমন নাসির দুজন একই দল, অর্থাৎ আপনাদেরই সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা ছিলেন। সেই সময় মামলাটি হয়েছিল, একটা লম্বা সময় এই মামলাটি চললো এবং আজকে তার একটা রায়ও হলো। এই যে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা, সেই মামলাগুলি সম্পর্কে জানতে চাচ্ছি যে নানান সময় নানান কথা বলা হয়, এগুলি কি আলাদা কিছু নাকি সত্যিকার অর্থে মামলার সারবস্তু কিছু থাকে? মামলা তো মামলা তো সব ক্ষেত্রে একই একই মামলার সংজ্ঞা তো একটাই হবে। মামলার সংজ্ঞা রাজনৈতিক বা অরাজনৈতিক এমন কোনো এখানে তো ডিফারেন্স নেই। মামলাকে আপনাকে এক চোখেই দেখতে হবে, আইনের চোখে যেটা অপরাধ সেটাকে অপরাধ হিসেবে দেখতে হবে। এটা কি রাজনীতিবিদ কে রাজনীতিবিদ না, এখানে ডিফারেন্স করা ঠিক নয়। তবে অবশেষে একটি ভালো সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন যে 22 বছর পরে একটি মামলার তো রায় হলো। এতদিন লাগলো, দীর্ঘ সময়ের পরে রায়টা হলো। এবং আপনি বললেন যে বিচারিক আদালতের বক্তব্য হচ্ছে যে আজম নাসিরের বিরুদ্ধে যে অভিযোগটি, সেই অভিযোগটি একেবারেই অসত্য, এটা প্রমাণিত হয়নি সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে। এটা তো বিচারিক আদালতেরই বক্তব্য। কাজে এই বক্তব্যের উপর তো আর আমাদের কারো বক্তব্য নেই, আপনারও বক্তব্য নেই, কারো বক্তব্য নেই। কাজেই তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। নির্দোষ প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে আজম নাসির আজকে নতুনভাবে আবির্ভূত হয়েছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, অভিযোগটা ছিল মিথ্যা। সুতরাং এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমরা সব ক্ষেত্রে সন্দেহ দেখি, সব ক্ষেত্রে আমরা একটু সংশয় মনোভাব দেখি। যেমন আপনি আজকে এই বিষয়টার উপর কথা বলেছেন, আজম নাসির ক্ষেত্রে না হইলে হয়তো আপনি এই বিষয়টা নিয়ে কথা বলতেন না। যেহেতু আজম নাসির এখন মেয়র, আজম নাসির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আজম নাসির যদি রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়ে মেয়র না হয়ে একজন সাধারণ মানুষ হতেন, তিনি যদি এইভাবে মুক্তি পেতেন, তাহলে এটা নিয়ে আপনি হয়তো বা এখানে বসে এইভাবে কথা বলতেন না। কাজে আজম নাসিরের এই মুক্তির বিষয়টাকে আপনারা সকলেই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। কারণ বিচারিক আদালত যেখানে কথা বলেছে সেটাই হচ্ছে মূল কথা। এবং 22 বছর আইনি প্রক্রিয়ার আইনি লড়াইয়ের পরে কিন্তু এটা হয়েছে। এটা একটা যুদ্ধ হয়েছে, আইনি যুদ্ধ। এবং পক্ষ প্রতিপক্ষ ছিল, বাদীপক্ষের আইনজীবীরা ছিল, আবার আসামি পক্ষের আইনজীবীরা ছিল। তারা সেখানে বাকবিতণ্ডা করেছে, যুক্তি উত্থাপন করেছে, সেখানে আপনার তথ্য দিয়েছে, সেখানে আপনার প্রমাণ দিয়েছে, সাক্ষীরা সাক্ষী দিয়েছে। সব সাক্ষীদের সব আমলে নিয়ে, সব তথ্য আমলে নিয়ে বিচারক যিনি ছিলেন তিনি পর্যালোচনা করে দেখেছেন যে আজম নাসির একেবারেই নির্দোষ একজন নিষ্পাপ মানুষ। এবং নির্দোষ নিষ্পাপ মানুষ হিসাবে তিনি আনুষ্ঠানিকভাবে আদালতের মাধ্যমে আজকে তিনি স্বীকৃতি পেয়েছেন। এটি ভালো সংবাদ দিয়েছেন। আহমদ ভাই, অবশ্যই খুবই ভালো সংবাদ, কিন্তু আমাদের কাজটা এমন একটা বিব্রতকর যে আমরা ভালো জিনিসের ভিতরে খারাপটা খুঁজে পাই, তারপরে সবসময় যে সেটা প্রতিষ্ঠিত করতে পারি তা না, প্রতিষ্ঠিত করাটাও আমাদের দায়িত্ব না। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসবো যে এই যে খুব ভালো সংবাদ আমরা পাচ্ছি যে একজন মেয়র, তার বিরুদ্ধে মামলা ছিল 22 বছর যাবত একটা মামলা চলা, এটা খারাপ সংবাদ। শেষ হয়েছে, এটা ভালো সংবাদ, কিন্তু তারপরেও কতগুলি বিষয় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। একটা হচ্ছে যে এই 22 বছরে শেষ হলো না, কিন্তু এমন একটা সময়ে শেষ হলো যখন দুটো একটা যোগসূত্র থাকে যে ওনার দায়িত্ব গ্রহণের আগে এটার থেকে মুক্তি পাওয়া বা এইখান থেকে এই আলোচনাগুলি এসেছে। আরেকটা জিনিস যেটি, সেটা হচ্ছে যে যে কোনো মামলা, এমনকি আমরা দেখেছি রাজনীতিবিদদের বিরুদ্ধে জামিনের বিরুদ্ধে, হাইকোর্টে জামিনের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করছে আপিল বিভাগে। অথচ এই ক্ষেত্রে আমরা আজকে আমার সঙ্গে বিকেল 5টার সময় কথা হয়েছে পিপির, যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, তিনি কিন্তু আপিলের কথা কিছু বলে নাই, যদিও তারা আসলে সত্যিকার অর্থে হেরেছে। এই জিনিসগুলি এরকম হয়, এইটার সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আসলে আহমেদ ভাই তো রাজনীতি করেন, উনি যেটা বললেন উনি এটাই হওয়া উচিত, যেভাবে হওয়া উচিত আর কি।
এটা হলো একটা সার্বজনীনভাবে একটা বক্তব্য। তো আসলে আপনি যেটা বললেন যে এই প্রশ্নটা ওঠেই যে রাজনীতি আর আদালত কখনো এক হওয়ার কথা না, কিন্তু আমাদের দেশের বাস্তবতাটা কি সেরকমই? যেমন বঙ্গবন্ধু হত্যার মামলা যখন কি বিএনপি 5 বছর ছিল, এক চুলো নড়াচড়া হয়নি। তো এটা কি স্বাভাবিক প্রক্রিয়া ছিল? আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন আবার এই হত্যা মামলাটা খুব দ্রুত মানে শুরু হলো এবং শেষ হলো। তো এটা আসলে কোন সরকার কোন সময় আছে এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আজমুন নাসির যেই রাজনীতি হয়তো আইনগতভাবেই ফেভারটা পেয়েছেন, কিন্তু সেই ফেভারটা কি পেতেন যদি আজকে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি থাকতো? ঠিক এমনটা কি হতো? তখন কি আহমেদ ভাই যেভাবে বললেন যে বিচারের মতন চলেছে, তিনি সুবিচার পেয়েছেন, সেটাই হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হয় না। এবং হয় না বলেই আমার এই প্রশ্নটা ওঠে যে সরকার এইভাবে মানে বিচারগুলো বা আইনের প্রক্রিয়াগুলো, আইনের কার্যক্রমগুলো কেন প্রভাবিত হয়, কেন আইন তার স্বাভাবিক গতিতে চলে না? আইনটা স্বাভাবিক গতিতেই চলা উচিত। এই জন্যই উনি বললেন না যে এই সন্দেহ থাকে কেন, সন্দেহ থাকে এই কারণেই, কারণ আইন তো তার স্বাভাবিকভাবে চলে না, আদালত তার স্বাভাবিক কার্যক্রম চলতে পারে না। কখন কোন সরকার থাকে তার মোটিভের উপর অনেক কিছু নির্ভর করে। আমি তার মানে আমার কথার বক্তব্য এইটা না যে আজম নাসিরকে অন্যায়ভাবে মানে আদালত ফেভার করেছে বা তার প্রতি অন্য কোনো দৃষ্টিতে তিনি মানে মুক্ত হলেন তা না। হয়তো এইভাবেই তিনি বিচারিক আদালতের মাধ্যমে তার সমস্ত অভিযোগ থেকে তিনি নিষ্কৃতি পেতেন। কিন্তু বিষয়টা আমাদের যে অতীত অভিজ্ঞতা তো ভালো না, এবং আমরা দেখি যে যখন নাকি সরকার বদল হয় তার সাথে আইনের অনেক কার্যক্রম বদল হয়, সেই কারণেই আসলে প্রশ্নটা থাকে। সুতরাং এই বাস্তবতাটা আমাকে মানতেই হবে। আজকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কার্যক্রমে তারা ফেভার পান না, আবার যখন নাকি আওয়ামী লীগ যখন থাকে তখন তার দলের লোকরা ফেভার পান। এটা হয়ে আসছে, এবং এটা আমরা যতই আজকে এখানে যত যুক্তিতর্ক দেই না কেন, মানুষের কাছে এটা পরিষ্কার যে সরকার টু সরকার হচ্ছে তার নেতা কর্মীদের ক্ষেত্রে মামলা প্রভাবিত হয়, এটা হয়ে আসছে। মোস্তফা ফিরোজ আহমদ ভাই, আপনারা সঙ্গে থাকুন, আমরা ছোট্ট বিরতির পরে আবার আসবো এই বিষয়গুলি নিয়েই। যে দলীয় ক্ষেত্রে যখন মামলা হয়, একটা কর্মী যখন মামলার মধ্যে চলে আসে, তখন আপনারা সরকারে থাকুন অথবা বিরোধী দলে থাকুন, দলের দিক থেকে আসলে তাদেরকে কি ধরনের সাপোর্ট দেয়া হয়, এই বিষয়গুলো একটু জানবো একটা ছোট্ট বিরতির পরে। নিচে 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আহমদ ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যখন মামলা হয় তখন দল থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়, সেটা আমি মানে দলে ক্ষমতায় থাকুক অথবা বিরোধী দলে থাকুক, সাধারণভাবে ন্যাচারালি একটা বিষয় তো এখানে কাজ করে, পার্টি যখন পাওয়ারে থাকে তখন অনেক কর্মীরা মনে করে আমি পাওয়ারে আছি, এবং এই পাওয়ারের দাম্ভিকতা থেকে শুরু করে তারা কিন্তু কোনো কোনো অপরাধে জড়িত হয়ে যায়। কিন্তু অপরাধ করার পরে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমি আমার গভর্নমেন্ট তাকে সাপোর্ট করছে কিনা, বা প্রশাসন তাকে সাপোর্ট করছে কিনা। এবং এই যে আমি একজন রাজনৈতিকভাবে পার্টির দায়িত্বে আছি, আমাদের কাছে কিন্তু তদবির আসে একটা অপরাধ করে আসে, এই যে আমি অপরাধ করে নিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, তখন কিন্তু আমরা এই কথাটা বলি, যেমন এসপিকে বলেন, ওসিকে বলেন, আমরা বলে দিই যারা অপরাধী সে যেই হোক, আমার পার্টির যেই হোক, সে অপরাধী, সেইভাবে বিবেচনা নিতে হবে। সেখানে কিন্তু কোনো অনুকম্পা নেই। তবে যদি নির্দোষ কোনো ব্যক্তি থাকে, অপরাধ করেনি, সে যেন অন্যায়ভাবে হ্যারাস না হয়, সেটা যেই হোক। এমনকি বিএনপির কোনো কর্মী সমর্থকও যদি সেখানে হ্যারাস্ট হয়, সেখানেও কিন্তু এটা নীতিগতভাবে আমরা এটা সমর্থন করি না। এখন কিন্তু কর্মক্ষেত্রে যে এটা আপনারা নীতিগতভাবে সমর্থন করেন না, তার খুব প্রমাণ অন্তত পাওয়া যায় না আর কি। এটা আরো বেশি বেশি প্রমাণ পাইলে আমাদের জন্য অনেক ভালো। আপনার চোখে মনে হয় পাচ্ছেন না, কিন্তু আমরা করি। কিন্তু আচ্ছা, আমরা যে করি না, আমরা যে যেগুলো গ্রাসরুট লেভেলে যে অনেক ক্ষেত্রে আছে, যে বিএনপির সাধারণ কর্মী কোনো অপরাধ করেনি, সে অপরাধ না করলে সে কেন সেখানে হ্যারাস্ট হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা
লোকালি সেই অবস্থা নেই। এটা তাহলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই আপনারা করেন, এটা হয়তো আপনারা প্রেসেও আসতে দেন এটা না। হয়, কিন্তু অপরাধ করলে হবে না। আচ্ছা। আপনারা যদি এখন পেট্রোল বোমা মারেন, পেট্রোল বোমা মেরে যদি আপনি আপনার এই টেলিভিশন স্টুডিও আপনি উড়িয়ে দেন, সেটা সেই ক্ষেত্রে তো আমি তাকে ফেভার করতে পারবো না বা তার পক্ষে কথা বলতে পারবো না। এটা যেই হোক, এটা আমার পার্টি হোক আর বিএনপিরই হোক। কাজে অপরাধটাকে আমরা যদি সকলেই এক বাক্যে বলি যে হ্যাঁ তিনি অপরাধী, তাহলেই কিন্তু সবার জন্যই ভালো হয়। কিন্তু অপরাধ করবেন আপনি, তখন অপরাধীকে আপনি ডিফেন্ড করব আমি, অপরাধীকে সাপোর্ট দেব আমি, তাহলে তো অপরাধ বাড়বে। এই অপরাধ থেকে আরেকজন অপরাধী তৈরি হবে, সমাজ আরেকটা অপরাধ সৃষ্টি হবে। এই ক্ষেত্রে আমাদের সকলেরই সচেতন থাকা উচিত। তবে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে আমি যতটুকু জানি যে অনারেবল প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও কিন্তু ওই জায়গাটায় কঠিন, খুবই কঠিন। কঠিন না হলে কিন্তু আপনি দেখেন না, আপনি যারা যারা বড় বড় গডফাদার ছিল আওয়ামী লীগের এক সময়ে, যাদের আপনার কি বলবো কীর্তি মিডিয়াতে তো এসেছে তাদের নাম, তাদের কি তিনি ফেভার করেছেন? তারা কোথায়? তারা কিন্তু সাইজ হয়ে গেছে, তারা কিন্তু নাই। আপনি যদি বলেন ফেনীর হাজারি, হাজারি কিন্তু নেই, হাজারি সাইজড। কারণ অপরাধের ক্ষেত্রে কিন্তু তিনি কঠিন, এটা উনি আমার পার্টির হোক আর যেই ক্ষেত্রে হোক, তাকে তিনি প্রশ্রয় দিবেন না। এবং আমরাও পার্টির থেকে এই বিষয়টিকে নীতিগতভাবেই শুধু নয় এবং অ্যাকশানেও কিন্তু আমরা এটা প্রমাণ করার চেষ্টা করেছি। এখন আমাদের দেশ, আমাদের সমাজ তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের ব্যাধিগুলো তো একদিনই গড়ে ওঠেনি। দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ধরনের একটা ব্যাধি রোগ সৃষ্টি হয়েছে। তো সেই রোগটাকে, ব্যাধিটাকে সারিয়ে তুলতে হলে তো সময়ের প্রয়োজন। আপনার জ্বর যদি হয় 3-4 দিন 5 দিনের জ্বর ওষুধ, বা টাইফয়েডে যদি হয় 14 দিন 15 দিনে মেডিসিন অ্যাপ্লাই করে আপনি ভালো হতে পারবেন। ক্যান্সার হলে কিন্তু এটা সময়ের ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার। তেমনি বাংলাদেশে সামাজিক যে ব্যাধিগুলো হয়েছে, রাজনীতির ক্ষেত্রে যে ব্যাধিগুলো হয়েছে, এই ব্যাধিগুলো তো দীর্ঘ প্রক্রিয়ায় হয়েছে। এবং এই ব্যাধিটা থেকে দেশটাকে, সমাজটাকে নিরাময় করতে হলে আমাদেরকে টাইম দিতে হবে। এবং এই টাইম দেওয়ার জন্য তো বারবার বলি কন্টিনিউশন অফ দি গভর্নমেন্ট, কন্টিনিউশন অফ দি গভর্নমেন্ট, কন্টিনিউশন অফ দি কনস্টিটিউশন, এটা খুব জরুরি। আহমদ ভাই, আমরা আরো একটা বিরতির সময় হয়ে এসেছে। বিরতির পরে মোস্তফা ফিরোজের কাছে জানতে চাইবো যে কন্টিনিউশন অফ দ্য গভর্নমেন্ট, অবশ্যই গভর্নমেন্টের নীতি কন্টিনিউ করবে, কিন্তু একই দল কন্টিনিউ করার সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কিনা, এটা বিরতির পর ফিরে আসবো। অতিথিদের সঙ্গে আরো কথা হবে এটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, সরকারের ধারাবাহিকতার কথাটা বলা হয় এবং এই সব ক্ষেত্রে, কারণ একটা মামলা তো আপনার আসলে যাই হোক না কেন ধারাবাহিকভাবে 22 বছরে কতগুলি সরকার এসেছে, তাই না? মামলাটা কিন্তু চলেছে। এই ধারাবাহিকতাটার প্রশ্নটা ক্ষেত্রে আমি যেটা বিশেষভাবে জানতে চাই সেটা হচ্ছে যে সরকার যেই দলই থাকুক না কেন, একটা মানে সরকারের যে কনসিস্টেন্সি, সেই জিনিসটা আমরা অনেক সময় পাই না, বেশিরভাগ সময় পাই না। আপনি যেটা বঙ্গবন্ধু হত্যা মামলার উদাহরণ দিলেন, সেটা খুবই একটা বলা যায় ক্লাসিক উদাহরণ, যে যেই কয়দিন আওয়ামী লীগ ছিল না সেই কয়দিন আদালতেরও কিছু করার ছিল না, মানে প্রয়োজনীয় বিচারকই ছিল না আদালতে। মুস্তফা ভাই একটু না, সেটাই তো দেখেন যে 22 বছর ধরে তো এই মামলাটা চলার কথা না। এমন কি হয়েছে যে একেবারে মানে 22 বছর ধরে এটার নিয়মিত কার্যক্রম ছিল, তা ছিল না। এর মাঝখানে যখন কি বিএনপি এসছে তখন এটা স্থগিত থেকেছে। আওয়ামী লীগ যখন এসছে হয়তো তখন গুরুত্ব দেয়নি, এখন গুরুত্ব দেওয়ার প্রশ্নে এসছে, যেহেতু তিনি এখন মেয়র, তিনি এখন শপথ নিয়েছেন, তিনি এখন কার্যক্রম করবেন, সুতরাং মামলা থেকে মুক্ত হওয়াটা তার জরুরি ছিল বলেই তখন বিচারিক আদালত খুব তৎপর হয়েছে। এটা হলো একটা সরকারের নির্দেশনার প্রেক্ষিতে। এতে এতে বোঝাই যায় এগুলি তো আর এত মানে ভেঙে বলার বিষয় না, আবার এত খোলাসা করে বললেও বিষয়টা হবে আবার আদালত অবমাননার বিষয়। তো সুতরাং কিন্তু আমরা কিন্তু বাস্তবে তো তাই দেখছি। আদালত না, আদালতের যে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, অর্থাৎ পিপি, আমাদের এখানে তো এটা দলীয়ভাবেই নিয়োগ করা হয় এবং অন্যান্য যেগুলি আছে সেগুলি থেকে তো ফ্যাসিলিটেট করা যায় যে একটা মামলা শুনানি দ্রুত হবে কি
দ্রুত হবে না, কারণ এটা আসলে বিচারক ইন পার্টিকুলার, যেটা আপনি আদালত অবমাননার কথা বলছেন, সেইখানে কিন্তু আসলে স্পর্শ করারই কোনো হ্যাঁ, সুযোগ এখানে পিপি মানে পিপি যেটি ইয়ে করেন আর কি, তারাই মানে কোনো মামলাটাকে স্লো করে দেওয়ার জন্য, কোনো মামলাটা দ্রুত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখেন। সুতরাং এই কারণেই কিন্তু নিম্ন আদালতের উপরে যে এই যে রাজনৈতিক হস্তক্ষেপের কথা কিন্তু বারবার আসছে কিন্তু। সুতরাং আপনি প্রথমে যেটি বলছিলেন যে আমাদের এখানে যে আদর্শিক যে অবস্থানটা, যেটা আহমেদ ভাই বলছিলেন, মানে সরকার আসবে যাবে, আইন আদালত তার মতন করে চলবে, সেটা যদি আমরা করতে দিতাম তাহলে কিন্তু আজকে আজকে মানে আমাদের অবস্থানটা, আমাদের এই যে সুশাসন বলেন, ন্যায় বিচার বলেন, আজকে একটা অন্য রূপ পেত, কিন্তু সেটা হয়নি। এই যে আমি প্রথমেই বললাম যে বঙ্গবন্ধু হত্যা মামলা যেটি শুরু হলো, মাঝখানে 5 বছর বিএনপি থাকার সময় কেন এটি চুপচাপ বসে থাকলো? তাহলে কি আইন আদালত তার মতন চলেনি তো। তো সুতরাং এই বিষয়টা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে যতই আমরা গণতন্ত্রের জন্য কথা বলি না কেন, তাতে কিন্তু লাভ হবে না। অর্থাৎ ওই যে দলীয় মানে একনায়কতন্ত্র, দলীয় শাসন, সেটাই বারবার কিন্তু আষ্টে বিষ্টে খাবে। সেখানে আপনার ন্যায় বিচার থাকবে না, সেখানে গণতন্ত্র থাকবে না, কিছুই থাকবে না। আপনি ধরেন আজকে আওয়ামী লীগ আছে মনে করেন, তারপরে যদি বিএনপি আসে, তাহলে এখনকার যে মামলার কার্যক্রমগুলো, সেগুলো কি স্বাভাবিকভাবে চলা উচিত? না, চলা তো উচিত। মানে সরকার আসবে যাবে, কিন্তু আইন আদালত তার মতন করে চলবে। কিন্তু আমাদের এখানে দেখছি যে আমরা পদে পদে সমস্ত ক্ষেত্রে, শুধু আইন আদালত না কেন, আইন আদালত, প্রশাসন, বিচার ব্যবস্থা, সব কিছু কিন্তু এই যখনই কি সরকার পরিবর্তন হয়, সাথে সাথে সব কিছুতেই তার একটা প্রভাব পড়ে। এই প্রভাবের ফলে হচ্ছে কি, আমরা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছি। যার কারণেই কিন্তু আজকে আমরা, আমাদের সরকার আসে যায়, আজকে আমরা গণতন্ত্রের রূপ আমরা বদল দেখি, আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, যে অভিযোগগুলি করা হয় তারই আমরা একটা বিস্ময়, একটা প্রভাব আমরা সমাজে দেখছি। এই ক্ষেত্রে আহমদ ভাই, আপনার কাছে আবার এই প্রসঙ্গটাই আসতে চাইবো যে ধারাবাহিকতার ক্ষেত্রে যেটি আপনিও জোর দিচ্ছিলেন, সেই ক্ষেত্রে ধারাবাহিকতাটা কি আপনারা মনে করেন যে একটা দল ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে পরেই উদ্দেশ্য হাসিল হবে, নাকি সরকারের যে নীতি বা কার্যক্রমের ধারাবাহিকতা, যেটা মোস্তফা ফিরোজ বলছিলেন, আপনারা আসলে কোন জিনিসটা আগে চাইতে? এখন দল তো আমার পার্টির নিজস্ব কর্মসূচি থাকে, নিজস্ব এজেন্ডা থাকে, আবার অন্য পার্টির তার নিজস্ব এজেন্ডা কর্মসূচি থাকে। কিন্তু কিছু কিছু মৌলিক বিষয়ে আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে। আপনি ধরুন, যদি আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলেন, ভারতী বিজেপি ক্ষমতায় এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আপনার, তিনি মৌলবাদী হিসাবে তিনি তার আইডেন্টিফাইড হয়েছেন, তাই না? তিনি সংঘ পরিবারের সদস্য হিসাবে তিনি রাজনৈতিকভাবে বিল্ড আপ হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু সংঘ পরিবারের সাথে তার বিরোধ লেগে গেছে। কারণ ওখানকার সেট আপটাই হয়েছে ডেমোক্রেটিক সেট আপ, এবং সেকুলার নর্মস ভ্যালুজে কিন্তু ভারত গড়ে উঠেছে। ভারতের সমাজে বলেন, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বলেন, ওই ধারণাটা, ওই ফিলোসফিটাই এস্টাবলিশড হয়েছে। কাজেই নরেন্দ্র মোদী কিন্তু এখন আর ওই ধারার সাথে নেই, এবং তিনি কিন্তু প্রকাশ্যে সংঘ পরিবারের সাথে তিনি কিন্তু বিরোধ ঘোষণা করেছেন, যেন আমি তোমাদের সাথে নেই, তোমাদের এই বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ আমি বলছি যে এই যে নীতির কিছু কিছু মৌলিক নীতি আছে, যে পার্টি ক্ষমতায় আসুক, মৌলিক জায়গাটাগুলো একই থাকবে। যেমন ভারতের ফরেন পলিসি একই আছে, আমরা যে পার্টি ক্ষমতায় আসুক আমার ফরেন পলিসি একই থাকবে। আবার আমি যেমন, আমরা আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করব, এই জায়গাটায় মুক্তিযুদ্ধের জায়গাটাকে, যে মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব, ওই ধারায় আমি এগিয়ে যাব, এই ধারাটাকে আমি অক্ষুণ্ণ রাখবো। আমি দাবি করি যে আমি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি। বিএনপিও তো বলে যে আমরা মুক্তিযুদ্ধে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গিয়েছেন, তাহলে যদি সেইটাই যদি কারেক্ট হয়ে থাকে, তাহলে তুমি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, আদর্শটাকে তুমি সমুন্নত রাখো। তো মুক্তিযুদ্ধের চেতনার মর্মার্থটি হচ্ছে একেবারে নন কমিউনাল ফিলিংস, একেবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ। ওই জায়গাটা যদি এসে যায়, তাহলে তো আমরা একই দুইটা পার্টি হতে পারে, বাট নীতিগুলো খুব কাছাকাছি চলে আসবে। তাহলে ক্ষমতা যারাই থাকি না কেন, তাহলে নীতি একটাই থাকবে, নীতিটাকে কন্টিনিউ করা।
একই নীতিকে কন্টিনিউ করতে না পারলে দেশ কোনো এগিয়ে যাবে না। আহমদ ভাই, আমরা আরেকটা বিরতির সময় হয়ে গেল। নীতির ক্ষেত্রে কিন্তু মোস্তফা ফিরোজ, আমরা জানি যে একটা গাইডিং প্রিন্সিপাল আছে, যেখানে সংবিধানে আমাদের 5টা মূল নীতির কথা বলা হয়েছে, কিন্তু সেই মূলনীতি আমরা ধারাবাহিকভাবে সরকারগুলি একইভাবে মেনে চলতে আমরা দেখি নাই। এই বিষয়টা নিয়ে আপনি জানতে চাইবো যে নীতির প্রশ্নে আমরা কেন বারবার সংবিধানে ফেরত যাই না। একটা বিরতির পর অতিথিদের সঙ্গে আরো কথা হবে, একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, এই যে আহমদ ভাই যেটা বলছিল যে ধারাবাহিকতার ক্ষেত্রে একটা নীতি আদর্শ, নীতির ক্ষেত্রে গাইডিং প্রিন্সিপাল হিসেবে তো আমাদের সংবিধানের যে 5টি মূল নীতি আছে, সেখানেও আমরা মানে কার্যত হয়তো সবাই স্বীকার করে, কিন্তু মানে আমরা দেখি যে আসলে বিস্তর ফারাক রয়ে গেছে প্রধান দুই দলের মধ্যে। এটা আসলে কমিয়ে আনার কোনো সম্ভাবনা আছে কিনা, বা থাকলে সেটা কিভাবে সম্ভব? এটা তো ধরেন সংবিধানটা এখন এটা কি বলে কাগজে কলমেই পরিণত হয়েছে। মূল বিষয়টা হলো দুই দলের মধ্যে যেটি মূল সমস্যা দাঁড়িয়েছে সেটা হলো যে তারা সংবিধান, সংসদ, গণতন্ত্র ওইটুকু মানে যেইটুকুতে আমি ক্ষমতায় আসতে পারবো। ক্ষমতায় যদি আসতে না পারি তাহলে আমার কাছে সংসদ, গণতন্ত্র, সংবিধান কোনো কিছুই ইয়ে নেই। নতুবা দেখেন আমাদের বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের আলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নীতি আদর্শের নানান রকম পদ্ধতি থাকবে, আদর্শ থাকতে পারে, সেখানে কোনো বিরোধ নেই। সংবিধান নিয়ে তো কোনো বিরোধ নেই, কিন্তু বিষয়টি দাঁড়াচ্ছে কি যে আমি শুধুমাত্র আমি ক্ষমতার জন্য রাজনীতি করব। এই ক্ষমতার জন্য রাজনীতি করতে যে আমি সমস্ত নীতি, আদর্শ, গণতন্ত্র, সংবিধান সব কিছুকে কিন্তু বলি দিচ্ছি। বলি দিতে দিতে আজকে দেখেন রাজনীতি এমন এক সাংঘর্ষিক পর্যায়ে চলে এসছে যে এখন বলতে গেলে যে আমি কোনো অপোজিশনও সত্যিকার অর্থে এক্সিস্ট করে না। আপনি সংসদে আজকে যেই অপোজিশন দেখছেন সেটি একটা, এটা কি অপোজিশন বলতেও পারেন আবার নাও বলতে পারেন। তারা সরকারও আছে, বিরোধী দলেও আছে, অর্থাৎ নাম কষ্ট একটা বিরোধী দল। মূল যে বিরোধী দল, সেই বিরোধী দলের কার্যক্রম কোথায়? কোথাও নেই। তাদেরও ভুল নীতি, ভুল আদর্শের কারণে আজকে তারা নিজেরাই তাদের কি বলে জর্জরিত, তাদের হিসাব নিকাশে হতাশায়, আবার অন্যদিকে আছে সরকারের নিষ্পেষণ, নিপীড়ন। সব মিলে কিন্তু আজকে রাজনীতির যেই কাঠামো, যেই পরিস্থিতিটা, তা কোনোভাবেই আপনার গণতন্ত্রের জন্য সহায়ক না। অর্থাৎ আমরা গণতন্ত্রে চাই একটা শক্তিশালী আপনার সংসদ চাই, যেখানে হবে বিভিন্ন নীতি আদর্শের আপনার লড়াই হবে, তর্ক বিতর্ক হবে, যার মধ্য থেকে আরও আমরা উন্নত গণতন্ত্র পাবো, উন্নত নীতি কৌশল পাবো। বিভিন্ন ক্ষেত্রে আমাদের গণতন্ত্রের সমাজ কাঠামো আরও উন্নত হবে। কিন্তু আমরা এখন দেখছি কি যে একটা দল ক্ষমতা কুক্ষিগত করে আছে, আর একটা দল হচ্ছে ক্ষমতায় আসার জন্য যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে হেরে গিয়ে আজকে অনেক দূরে চলে গেছে। এই অবস্থাটা কিন্তু আমাদের কোনোভাবেই আমাদের গণতন্ত্র, সংবিধান সমর্থন করে না। কিন্তু এই অবস্থা থেকে উত্তরণের জন্য যারা ক্ষমতায় আছে আর যারা ক্ষমতা নেই, তাদের যে একটা যৌথ প্রচেষ্টা বা উদ্যোগ, সেই উদ্যোগও কিন্তু আমরা দেখি না। ফলে ক্রমেই কিন্তু সারা দেশে কিন্তু আমাদের সমাজের গণতান্ত্রিক কাঠামো, আমাদের রাষ্ট্র কাঠামো আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং রাজনীতি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আস্তে আস্তে গোটা দেশ কিন্তু প্রশাসন নির্ভর একটা দেশে পরিণত হচ্ছে, যেখানে সব কিছু পরিচালিত হচ্ছে প্রশাসনের আওতায়, রাজনীতির নির্দেশনায় কিন্তু পরিচালিত হচ্ছে না। এটা হচ্ছে খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা এখন প্রত্যক্ষ করছি। আমাদের এই জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ অবশ্যই প্রশাসন কাজ করবে, কিন্তু রাজনীতি হচ্ছে প্রশাসন কোন কাজটা করবে এবং কোনটা করবে না সেটা ঠিক নির্ধারণ করে দেবে, নীতি নির্ধারণ যেটা। গণতন্ত্রের কথাও মোস্তফা ফিরোজ বলেছেন। আমরা ইদানিংকালে গণতন্ত্রের যেই অবস্থাটা দেখছি, যে এক ধরনের চর্চা হচ্ছে, সংসদ খুবই বলা যায় নিয়মিত, প্রতিদিন লম্বা সময় সেশন হচ্ছে, কিন্তু তারপরেও আকাঙ্ক্ষা মানুষের পূরণ হচ্ছে বলে মনে হয় না। আমাদের অন্য আরেকটা প্রসঙ্গে আমি এই ক্ষেত্রে আসতে চাই, সেটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে দলগুলো কতটুকু স্বাধীনভাবে তাদের কাজগুলো করতে পারছে। আমরা
এর মধ্যেই অভিযোগ শুনতে পাই যে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের দল ভাঙার চেষ্টা করা হচ্ছে। এটা কি এক ধরনের ভয় থেকে তারা বলছে, নাকি সত্যিকার অর্থেই এরকম অবস্থা এক্সিস্ট করে? আপনাদের কি অবজারভেশন? আপনার কথাটা তো আমার কাছে মনে হচ্ছে ওই ওই রাখাল বালকের গল্পের কথা আর কি, যে বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে। তো বাঘ আসছে, সে প্রথম কৌতুক করতো, হ্যাঁ, মানুষকে দেখতো যে বাঘ তো আসে নাই, দ্বিতীয়বার দেখলো বাঘ আসে নাই, তৃতীয়বার কিন্তু বাঘ চলে আসছে, বুঝেন না, তখন কিন্তু মানুষ যায় নাই। এখন আমরা এই আমার ক্ষেত্রে কাছে যে মনে হচ্ছে কততম অবস্থানে আছি? বিএনপির মাঝে একেবারে এত ফ্রাস্ট্রেশন এখন প্রিভেইল করছে, যে ওই হতাশা থেকে তাদের মাঝে যে পার্টি ভেঙে যাচ্ছে। পার্টি তো ভাঙবে তারা, এখানে গভর্নমেন্টের তো করার কিছু নেই। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম তো গতকালকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিএনপির ভাঙা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। বিএনপির ভাঙার প্রক্রিয়া তাদের পার্টিতে, যেমন আজকে যেটা আমরা শোনা আছে, কথা শুনছি, আপনিও দেখেননি বা আমিও দেখিনি, আর শোনা কথাগুলোই তো এইভাবে তত্ত্ব বা এইভাবে নিউজ হয়ে আসে। যেমন বিএনপি চেয়ারপারসন উমরা হজে যাওয়ার কথা ছিল, উনি যাননি কেন? কেউ বলে যে পার্টির ভিতরেই প্রবলেম হতে পারতো বা তার লিডারশিপ চ্যালেঞ্জ হয়ে যেতে পারতো উনি চলে গেলে, সেই আতঙ্ক বা সেই ভয় থেকে তিনি যাননি। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা পরিমাপ করিনি, তবে হতেও পারে। এবং কিছু কিছু কথা এখানে ফিরোজ মুস্তাফিজুর বলছেন যে ক্ষমতা কুক্ষিগত। আমরা ক্ষমতা কুক্ষিগত শব্দটা একেবারে খুব আপত্তিকর নয় কি? একটা নেতিবাচক নয় কি? আমরা পাওয়ারে আছি, ক্ষমতায় আছি, পার্টি ক্ষমতায় আছে, তো ক্ষমতায় থাকলে কুক্ষিগত করবো কেন আমরা? হ্যাঁ, এটা কুক্ষিগত না, এটা দেশ পরিচালনা, আমরা দেশ চালাচ্ছি, এটা কুক্ষিগত রাখছি না। পার্টি 5 বছর পরে যদি জনগণ আমাদেরকে ক্ষমতা না আনে, তা আমরা আসবো কেন? তা আমরা ক্ষমতায় আছি, এটা কুক্ষিগত নয়। আর নিপীড়ন নিষ্পেষণ যে কথাটা বলছেন, নো, আমরা নিপীড়ন নিষ্পেষণ একটা জিনিস, আর আইনের শাসন আরেকটা জিনিস। আর আপনার আইনের শাসন বাস্তবায়ন করতে হলে তো আইনকে বাস্তবায়ন করতে হবে। এখন যে অপরাধ করবে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কি আইনের শাসন বাস্তবায়ন হবে? কাজে অপরাধীকে, যেটা আপনি বলছেন যে অপরাধীকে সেভাবে বিবেচনা করে তার অপরাধকে আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারলেই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব, গুড গভর্নেন্স সম্ভব। কাজে সেটা কিন্তু নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ বলা যাবে না। দেশে অ্যানার্কিজম চলছে না, আপনি ভালো কথা বলেছেন, দেশে অ্যানার্কিজম চলছে। এখন অ্যানার্কিজম যদি চলে, তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কি তাকিয়ে তাকিয়ে দেখবে? অ্যানার্কিজম হচ্ছে, পেট্রোল বোমা মারা হচ্ছে, মানুষ পুড়ে মরছে, বাসে আগুন জ্বালিয়ে মানুষকে মারা হচ্ছে, আর শত শত মানুষ, হাজার হাজার মানুষ বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এটা কি তাকিয়ে তাকিয়ে দেখা গভর্নমেন্টের দায়িত্ব, না এটাকে নিরাময় করা তো গভর্নমেন্টের দায়িত্ব? এটা আপনি হলে কি করতেন? যদি আজকে আপনি মিডিয়া ব্যক্তিত্ব না হয়ে আপনি যদি গভর্নমেন্ট থাকতেন, আপনার দায়িত্ব কি হতো? আপনার এই কাজটাই করতেন। নো, নিরাময় করতে হবে, এটাকে আপনার রিমুভ করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। কাজে এনার্কিজম যদি কেউ করে, সেই ক্ষেত্রে তো আপনার যে কোনো গভর্নমেন্টই থাকুক, শুধু বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশে থাকুক, সব দেশেই সেই একই ব্যবস্থা গ্রহণ করবে, একই ট্রিটমেন্ট হবে। আমেরিকাতে যেটা হবে বাংলাদেশেও একই হবে। আমেরিকাতে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে, সেই গভর্নমেন্ট কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি? করছে না? করছে, এবং সব দেশেই করছে। সুতরাং এই বিষয়গুলোকে আপনারা নিপীড়ন নিষ্পেষণ না বলে, এটাকে আইনের চোখে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা গণতন্ত্রের জন্য, আইন শাসনের জন্য, সুশাসনের জন্য সহায়ক হিসাবে বিবেচনায় নেওয়া উচিত। আরেকটি কথা, প্রশাসন তো ধরেন, অ্যাডমিনিস্ট্রেশন তো আলাদা জিনিস, এটা সব গভর্নমেন্টেরই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, এক্সিকিউটিভ বডি থাকবে। এখন ডিসির দায়িত্ব ডিসি পালন করবে, বাট ডাইরেকশনটা দিচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, পলিটিক্যাল গভর্নমেন্ট। আমার গভর্নমেন্ট তো পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা তো আপনার আর্মি গভর্নমেন্ট নয়। পলিটিক্যাল ভিউ থেকেই ডাইরেকশন দিচ্ছে, ওই ডাইরেকশন অনুযায়ী তো ডিসি দায়িত্ব পালন করছে, সচিব দায়িত্ব পালন করছে। এই ক্ষেত্রে সচিব তার মতো করে এজেন্ডা নিয়ে দায়িত্ব পালন করছে না। আহমদ ভাই ধন্যবাদ। আমরা একটা বিরতির পরে এসে এই জিনিসটাই দীপু ভাই আপনার কারো ফিরে আসবো, জাস্ট 1 মিনিট। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি 1 মিনিট পর।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মুস্তাফা ফিরোজ, জি, আমি একটু যুক্ত করতে চাই। আসলে আমি বলছি কেন, আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি। ঈদের আগে আমি ঢাকা থেকে কেশবপুরে আমার বাড়িতে গেলাম ঈদ করতে। 300 কিলোমিটারে বহু জনপদ, হাট, বাজার, জেলা, উপজেলা ক্রস করতে করতে যেতে হয়েছে। আমি একটা জিনিস খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা পোস্টার করেছে। আমি খুব চেষ্টা করলাম যে বিএনপির একটা পোস্টার দেখতে পাই কিনা। একটা পোস্টার, ব্যানার, চিকাও আমি দেখলাম না। এতেই প্রমাণ হয় যে বিএনপির মতন এত বড় একটি দল, যারা মোটামুটি আওয়ামী লীগ এবং বিএনপি বলা হয় যে ভোটের হিসাব নিকাশে প্রায় সমান সমান, হ্যাঁ, অল্প কিছু মার্জিন আছে, সেখানে এই দলটা কি হঠাৎ করে রাতারাতি কি উধাও হয়ে গেল? এই দলের কি কোথাও কোনো কার্যক্রম নেই? মানে এরকম তো হওয়ার কথা না। তার মানেটা কি? এখন 3 মাসের এটাকে যদি আপনি এই দমন পীড়নটা, ওই সময় যে প্রশাসনিক পদক্ষেপ যেটি নেওয়া হয়েছিল যথার্থই মানুষের, জনগণের নিরাপত্তার জন্য যা যা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে, বরং আমরা দাবি করছিলাম যে আরও কঠিনভাবে নেওয়া হোক এবং প্রকৃত অপরাধীদেরকে যাতে শনাক্ত করা হোক এবং এই ঘটনায় যাতে একটি জীবনও নষ্ট না হয় এবং কোনো অপরাধী যাতে পার না হয়। কিন্তু আপনি 3 মাসটাকে যদি 3 বছর ধরে সেটা প্রলম্বিত করেন, তাহলে তো বিএনপি তো কোনো বিপ্লবী দল না, বিএনপি তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না। আপনি জোর করে আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিতে পারেন, কিন্তু লাভ হচ্ছে কি? তাতে হলো পুরো দলের কার্যক্রম স্থবির হয়ে গেছে। আপনি দেখেন, আপনি ইত্তেফাকে একটি রিপোর্ট আমি সেদিন পড়লাম যে 11টা জেলায় শুধুমাত্র দলীয় কর্মকাণ্ড আছে, অর্থাৎ অফিস টফিস খোলা হয়, আর কোনো জায়গায় আপনার হচ্ছে না। বিএনপি, আমি যেটি শুনেছি আমার রিপোর্টারদের কাছ থেকে, যে নয়াপল্টনে প্রেস কনফারেন্স করে শেষ করে দ্রুত অফিস খালি করে দেয়। এইরকম যদি একটা অস্বাভাবিক পরিস্থিতি থাকে, তাহলে আপনি হচ্ছেন মানে গণতন্ত্রের চর্চা করছেন, অন্য পক্ষকে যদি গণতন্ত্র চর্চা করার সুযোগটা না দেন, পরিবেশটা তৈরি করে না দেন, তাহলে তো আপনার আস্তে আস্তে তো গণতন্ত্রটা নষ্ট। গণতন্ত্র যদি মৃত্যু ঘটে, দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনি নিজে একা একা কতক্ষণ সবল থাকবেন? সুতরাং সেই জন্য বলছি যে আওয়ামী লীগের মতন একটি দল, তার একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। সুতরাং তার নিজেকে যেমন গণতন্ত্র চর্চা করতে হবে বিকশিত হওয়ার জন্য, অন্য পক্ষকেও সুযোগ করে দিতে হবে। আপনার 3 মাসের যা যা পাওনা, যা যা বিচার আচার আপনি করেন, কিন্তু 3 মাস তো অনেক দিন হয়ে গেছে। আপনি 3 বছর পরেও যদি সেই 3 মাসের রেফারেন্সটা টানেন, তাহলে তো আপনার বিরোধী দল শূন্য হয়ে যাবে। বিরোধী দল শূন্য হলে তো আপনি লাভবান হবে না। আমাদের দেশ, গণতন্ত্র, কোনো কিছুই তো আর ভালোভাবে চলতে থাকবে না। মুস্তাফা ফিরোজ, আমরা আর একটা বিরতিতে যাব। এসে আমদ ভাই, আপনার কাছে এই বিষয়টি জানতে পারি, সত্যিকার অর্থেই তো যদি এইটাই পরিস্থিতি হয়, তাহলে এটা একটা সময় গ্রাস করবে। আজকে বিএনপির যে অবস্থা, কালকে হয়তো অন্য রাজনৈতিক দলগুলো, কারণ তাদের যদি চর্চা না থাকে, সেটা কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদদের জন্য, আপনাদের জন্য একটা বিপদের জায়গা। দুইটি বিষয়, একটা হচ্ছে যে যদি যেই অপরাধগুলি হয়েছে 3 মাসে, সেটার কিন্তু এখনো পর্যন্ত আমরা একটা লম্বা সময় পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, প্রায় আরো 4 মাস। তো এই সময়ের ভিতরে কিন্তু বিচার প্রক্রিয়া আমরা দেখিনি এখনো পর্যন্ত, এবং যারা পেট্রোল বোম মেরেছে আপনারা এনে বলতে পারেনি, বা আপনাদের পুলিশ বলতে পারেনি যে এই লোকগুলি সেই পেট্রোল বোমা নিক্ষেপকারী। এইটাও কিন্তু আমাদের মনে হয় জানা দরকার হবে। একটা বিরতির পরে আপনার কাছে আবার এই বিষয়টা ফিরে আসছি। যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আহমদ হোসেন, আপনার কাছে ফিরে আসতে চাই। মুস্তাফা ফিরোজ যেটি বললেন যে ঈদের সময় যাচ্ছিলেন এবং সেখানে আসলে বিএনপির কোনো ধরনের শুভেচ্ছা নেই, যেটা খুবই স্বাভাবিক। সবসময় আমরা দেখি সব দলের নেতাকর্মীরাই কিন্তু ঈদের সময় একটা শুভেচ্ছা দেয়। তো সেটা কি আসলে এক ধরনের রাজনৈতিক চাপের কারণেই হচ্ছে কিনা? এটা আমার ব্যাখ্যাটা ভিন্ন। একটা হলো যে পার্লামেন্টে বিএনপি নেই। বিএনপি যদি আজকে পার্লামেন্টে থাকতো তাহলে হতো। কারণ এটা আগের বারও যখন আপনি বললেন যে 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি দিয়েছে, তখন বিএনপি পার্লামেন্টে ছিল, আর নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করবে। তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা বা স্বপ্নও ছিল যে ক্ষমতায় আসবে। স্বপ্ন যদি না থাকে, কেউ এগিয়ে আসে না। কাজে তাদের স্বপ্নটা আপাতত একটু স্থবির, একটু ধোঁয়াটে।
কি বা হবে কি হবে না, এরকম একটা সংকট সেখানে বিরাজ করছে। আর সেকেন্ডলি আমাদের দেশে ঈদের উপলক্ষে বা পূজা উপলক্ষে শুভেচ্ছা বা যাওয়া এগুলো কিন্তু একটু সিজনাল হয়ে গেছে। সিজনাল মানে নির্বাচনের আগে যতটা বাড়বে এখন এতটা বাড়বে না। হ্যাঁ, সুতরাং নির্বাচন যখন গনিয়ে আসবে তখন দেখবেন ঠিকই আবার ব্যানার বেড়ে যাবে, শুভেচ্ছা বেড়ে যাবে, ক্যালেন্ডার বেড়ে যাবে, গণসংযোগের মাত্রা বেড়ে যাবে। কারণ এখন সব কিছু টাইমলি করবে, সারা বছর করবে না। 5 বছর টেনে নেওয়া তো কঠিন, 5টা বছর টেনে নেওয়া কঠিন না, এর এক্সপেন্ডিচারের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আপনারা আছে। পাচ্ছেন, তারা পাচ্ছেন না, না কেন? আমরা সব জায়গায় হচ্ছে না, হয়তো আপনি দেখেছেন যেখানে সব জায়গায় যে একইভাবে হচ্ছে। আর আমরা তো রুলিং পার্টি, কিছুটা অ্যাডভান্টেজ তো আমরা পাবোই। এই সব পৃথিবীর সব দেশেই রুলিং পার্টি অ্যাডভান্টেজ পায়। তা আমি সেই অ্যাডভান্টেজ, আর ক্ষমতায় যাওয়ার আপনার নীতিকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতা অনিবার্য, আপনার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপনার ক্ষমতা অনিবার্য। মানে পাওয়ারে না গেলে আপনি কিভাবে ক্ষমতা বাস্তবায়ন করবেন? বাংলাদেশে কিন্তু দেখেন বহু আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল আছে, কিন্তু ন্যাপ একসময় দেখতেন, ন্যাপ কিন্তু একসময় বড় না, পার্টি কিন্তু ছিল। আপনারা যখন কি কমিউনিস্ট ক্ষমতা পার্টি। ছিলেন না, তারপরেও কিন্তু আমরা আপনারা কিন্তু করেছি, জনগণের জন্য এটা কাজ করে করেছি। যাচ্ছেন। এটা তো সুতরাং আপনার এই টাইমে ভেরি করে এক এক সময় এক একটা আপনার ফ্যাশন হয়ে দাঁড়ায়। আপনার 10 বছর আগে যে ফ্যাশন ছিল, আজকে কি সেই ফ্যাশন আছে? নতুন নতুন ফ্যাশন তৈরি মানে হয়। সেটা কি খারাপের দিকে গেল নাকি না, না ভালো? এখন ভালোর দিকে যাচ্ছে। বাংলাদেশ কি এগিয়ে যাচ্ছে না? এবার আপনি ঈদ দেখেন না, আপনি ওই যে বললেন যে ফ্যাশনের কথা বললেন, তাহলে মানে এক সময় দেখেন, এখন কি সব কি এক সময়- ক্ষমতামুখী হবে এক সময় কার্যক্রম? দেখেন হাতে লেখে পোস্টার হতো, পরে ছাপানো পোস্টার হতো, এখন পোস্টারই নাই। এখন হচ্ছে একেবারে কি বলেন আপনি যেগুলো আপনার ব্যানার, আপনার সেই ব্যানারগুলোতে আমার নিজের ছবি, আমার নিজের নাম দিতে হবে, উপরে নেতার নাম, বঙ্গবন্ধুর নাম, নেত্রীর ছবি আছে, তাদের তো ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং নিচে আমার নাম থাকতে হবে। আমি কিন্তু এই পরিস্থিতিটা কি মনে হয় যে একটু অস্বাভাবিক না, যে একটা দল মানে ক্ষমতার বাইরে যারা আছে তারা একেবারেই রাজনৈতিক চর্চার মধ্যে আসতে পারছে না? এটা এখন যদি আপনি বলেন যে রাজনৈতিক চর্চা বিএনপির সংগঠন কি এখন আমরা করে দিব নাকি, এটা যদি বলেন তা দিবেন না, কিন্তু তারা যাতে করতে পারে সেরকম একটা পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হবে। আমি যে আহমেদ রোজার হোসেন, আগে থেকে শুনে মোস্তফা আসছি ফিরোজ, যে আপনাদের BNP দুজনকে সংগঠন। অনেক না, ধন্যবাদ BNP আমাদের সংগঠন সঙ্গে যোগ তারা দেওয়ার করছে জন্য। না। তারা করতে পারছে কিনা এই ছিল আজকের বাংলাদেশ এখন। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।